ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে দুদিন আগেই ক্লাস 11-এর কী ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্ন নিয়ে অলরেডি মধ্যশিক্ষা পর্ষদ একটা নোটিশ দিয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা ছিল এবং অনেকের মধ্যে ধারণা ছিল যে 11-এর ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোয়েশ্চেন হবে, মানে ছোট প্রশ্ন যেমনভাবে হয়ে থাকে, একটা প্রশ্ন থাকবে, তার বেশ কয়েকটা অপশান দেওয়া থাকবে, সেই যে কোনো একটা অপশান থেকে উত্তর করতে হবে। কিন্তু তোমরা জানো যে প্যাটার্নটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে নোটিশে, অলরেডি আশা করি তোমরা পেয়েছো। সেখানে আমি ডিটেলসে আর সেটা ব্যাখ্যা করতে যাচ্ছি না, কারণ থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমার এইটা বিষয়টা আলোচনা করার বিষয় নয়। তবু যেহেতু আমি আজকে ভিডিও করতে বসলাম, তখন ভাবলাম একটু কথাটা বলে নিই। মানে যেভাবে প্রশ্নগুলো দেওয়ার কথা আছে সেখানে, তাতে করে পরিষ্কার এটা ঠিক যে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি তোমার সেই বিষয়টা সম্পর্কে নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি উত্তর দিতে পরিষ্কারভাবে পারবে না। তো তাই আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা কিন্তু পরিষ্কার করে কনসেপ্টটা ক্লিয়ার করবে প্রত্যেকটা সাবজেক্টের, এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের না থাকে তাহলে কিন্তু পরীক্ষার উত্তর দেওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। যাই হোক, আজকের যেটা আমার আলোচনা করার বিষয়, আমি সরাসরি সেই জায়গাতে চলে যাই, সেই বিষয় নিয়ে কথা বলতে শুরু করি। আর অবশ্যই যে কথাটা বলার সেটা হচ্ছে কি, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ করব, তোমরা কিন্তু তোমার বন্ধুদেরকে, যারা বন্ধুরা তোমার থাকবে তাদেরকে কিন্তু তোমরা শেয়ার করে দিও। কারণ যত বেশি বন্ধুরা এই ভিডিওটা দেখবে তত বেশি বন্ধুরা জানবে, এবং আমারও ভিডিওটা তৈরি করতে, নেক্সট ক্লাসটা করতে উৎসাহ জন্মাবে। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি। খুব গল্প আকারে বিষয়টা জেনে নাও, তাহলে দেখবে তোমরা যখন বইয়ে পড়বে, যে কোনো পাঠ্যপুস্তকে পড়বে, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও সহজ বলে মনে হবে। এখন কোনো দেশের নাগরিক সে কিভাবে নাগরিকতা অর্জন করবে, এটার মূলত দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক, আর একটা হচ্ছে অনুমোদনের দ্বারা নাগরিক। যখন কোনো দেশের কোনো নাগরিক জন্মসূত্রে নাগরিকতা পায়, তখন সেই নাগরিকতাটাকে আমরা বলি স্বাভাবিক নাগরিক। যেমন আমরা ভারতবর্ষে আছি, আমরা ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক। কেউ বা বাবা দাদু সূত্রে বাংলাদেশে বসবাস করছে, সে বাংলাদেশের নাগরিক। কেউ বা নেপালে বসবাস করছে, দীর্ঘদিন ধরে তার বাবা দাদু বা তাদের পূর্বপুরুষরা আছে, সে নেপালের নাগরিক। এটা খুব স্বাভাবিক। আবার আমরা অনেক সময় কি দেখি যে আমরা হয়তো ভারতবর্ষে আছি, কিন্তু আমাদের কর্মসূত্রে আমরা বাংলাদেশে যাওয়ার দরকার আছে, বা নেপালে যাওয়ার দরকার আছে, বা আমাদের অন্য আরও বৃহৎ রাষ্ট্রগুলো চীন বা রাশিয়া বা জাপানে যাওয়ার দরকার আছে, এবং সেখানে একটা সময় বসবাস করার পরে সেই দেশের যে শর্তগুলো আছে নাগরিকতা অর্জনের, সেই শর্তগুলোকে মেনে নিয়ে আমরা নাগরিক হতে চাইছি। তখন আমরা সেই দেশের কি নাগরিক হব না, অনুমোদন সিদ্ধ নাগরিক হব। তাহলে একটা হচ্ছে স্বাভাবিক নাগরিক, আর একটা হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিক। যখন কোনো দেশে বসবাস করে স্বাভাবিক অবস্থায় নাগরিকত্ব লাভ করা হয় বা নাগরিক বলে গণ্য হয়, তখন আমরা তাকে বলছি স্বাভাবিক অবস্থায় নাগরিক। আর যখন একটা দেশ থেকে অন্য দেশে গিয়ে সেই দেশের শর্ত মেনে অনুমোদন পেয়ে নাগরিকত্ব নেওয়া হয়, তখন আমরা সেটাকে বলি অনুমোদন সিদ্ধ নাগরিক। এটা খুব সিম্পল ম্যাটার। এবারে আমরা দেখব এই জন্মসূত্রে নাগরিকতা অর্জনের আবার দুটো মূল নীতি আছে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি, আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। রক্তের সম্পর্ক নীতি বলতে কি বোঝায়? এই অনুসারে হচ্ছে যে রক্তের সম্পর্ক নীতি অনুসারে শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, সেও সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য হবে। উদাহরণ দিয়ে যদি বলি, সাপোজ ভারতবর্ষের একটা পিতামাতা দম্পতি, তাদের শিশুটা জন্মগ্রহণ করেছে, তারা হয়তো কর্মসূত্রে বাংলাদেশে গেছে, কি নেপালে গেছে, কি ব্রিটেনে গেছে, যেখানে গেছে সেখানে তাদের শিশুটা জন্মগ্রহণ করেছে। এখন সেই শিশুটা যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন, যেহেতু তার পিতামাতা ভারতবর্ষের, তাই সে নাগরিক হবে সময়ের সাপেক্ষে ভারতের। এটা হচ্ছে এই যে নীতিটা, এই নীতিটা বর্তমানে আছে ভারতবর্ষ, সুইডেন, ফ্রান্স, এই দেশগুলোতে এই নীতিটা চালু আছে। প্রশ্নটা এরকমভাবে হতে পারে যে রক্তের সম্পর্ক নীতি এটা ভারতবর্ষে আছে না নেই, ভারতবর্ষে বা চীনে বা এরকম করে অপশান দিয়ে দিল, তখন
দেখা যাবে যে আমরা এটা বলতে পারবো যে এই নীতিটা আছে ভারতবর্ষ, সুইডেন এবং ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে। জন্মস্থান নীতিটা কি? জন্মস্থান নীতিটা হচ্ছে যে যে দেশে শিশু যে দেশে জন্মগ্রহণ করবে সে সেই দেশের নাগরিক বলে গণ্য হবে। অর্থাৎ এই নীতিতে শিশুর নাগরিকতা নির্ধারণে তার পিতামাতার নাগরিকতার পরিবর্তে তার জন্মস্থানকেই অধিক গুরুত্ব দেওয়া হবে। উদাহরণস্বরূপ, কোনো ভারতীয় দম্পতির সন্তান যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তবে সে কিন্তু ইংল্যান্ডের নাগরিক বলেই গণ্য হবে। দেখো, এই জন্মস্থান নীতিটা রক্তের সম্পর্কের নীতির পুরো উল্টো। অবশ্যই এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই নাগরিকতার আইনটা, নাগরিকতার বিষয়টা এক একটা দেশে এক এক রকমের, সব দেশের নিয়ম কিন্তু সমান নয়। এইবারে আমরা দেখে নেব যে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনটা কিভাবে হয়। এখন এই অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন করতে গেলে যখন কোনো দেশে কেউ নাগরিকত্ব চাইবে, নাগরিকত্ব পেতে চাইবে, তখন সেই দেশের অর্থাৎ সংশ্লিষ্ট দেশের যে নাগরিকত্ব আইন আছে সেই আইন মেনে ওই নাগরিককে আবেদন করতে হবে এবং সেই রাষ্ট্র তাকে অনুমোদন দিলে সে ওই দেশের অনুমোদিত বা অনুমোদন সিদ্ধ নাগরিক বলে গণ্য হবে। এখন এই অনুমোদন শব্দটিকে দুটো অর্থে ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। এই ব্যাপক অর্থে অনুমোদন বলতে কি বোঝায় না, ব্যাপক অর্থে অনুমোদন বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি বৈধতা, বিবাহ, দীর্ঘদিন ধরে কোনো দেশে বসবাস করছে বা কোনো দেশের সৈন্যবাহিনীতে যোগদান করেছে, স্থায়ী সম্পত্তি ক্রয় করেছে বা সেই দেশের সরকারি চাকরিতে যোগদান করেছে, এই উপায়ে যদি কোনো দেশের নাগরিকতা অর্জন করে তখন তাকে আমরা ব্যাপক অর্থে অনুমোদিত নাগরিক বলতে পারি। আর সংকীর্ণ অর্থে অনুমোদন বলতে কি বোঝায়, যে রাষ্ট্র নির্দিষ্ট কতগুলি শর্ত পালন করে শাসন বিভাগ বা আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাগরিকতা অর্জন করা, এটাকে আমরা বলি সংকীর্ণ অর্থে। অবশ্য ভারত, ইংল্যান্ড প্রভৃতি দেশে এই অনুমোদন শব্দটিকেই সংকীর্ণ অর্থেই ব্যবহার করা হয়। এবারে এই যে অনুমোদনের ব্যাপারটা বলছি, এই অনুমোদিত নাগরিক হতে গেলে কিছু শর্ত নাগরিককে পালন করতে হয়। এই শর্তগুলো কি কি? শর্তগুলোর মধ্যে একটা যেমন হচ্ছে যে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে যে স্থায়ীভাবে বসবাসের শর্ত। এখন এই শর্ত অনুযায়ী আবেদনকারী যে রাষ্ট্রের নাগরিক হতে চায় তাকে সেই রাষ্ট্রের একটা নির্দিষ্ট সময়ের জন্য একটানা বসবাস করতে হবে। এছাড়া তাকে প্রমাণ করতে হবে যে সে সেই রাষ্ট্রে সারা জীবন বাস করতে ইচ্ছুক। তবে ঠিক কত বছর একটানা বাস করলে তারপরে তাকে নাগরিকত্ব প্রদান করা হবে সে সম্পর্কে কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। সব রাষ্ট্রে যে সমান নিয়ম সেটা কিন্তু নয়। ভারত এবং ব্রিটেনের আবেদনকারীকে আবেদন করার আগে অন্তত 10 বছর স্থায়ীভাবে বসবাস করতে হয়। এটা হচ্ছে বসবাসের শর্ত। 2 নম্বর শর্ত কি না, আবেদনকারীকে অবশ্যই এই মর্মে আবেদন দিতে মানে প্রমাণপত্র দিতে হবে যে সে একজন সচ্চরিত্র ব্যক্তি। এখন দেখা যাবে সে একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রে নাগরিক ছিল সেই রাষ্ট্র থেকে যখন অন্য একটা রাষ্ট্রে এসেছে, আসার পরে সে হয়তো যে রাষ্ট্রের নাগরিক ছিল সেই রাষ্ট্র থেকে কিছু ভুল কাজ করে এসছে, কিছু মানে কি বলবো, দুর্নীতিমূলক কাজকর্ম করে এসছে। তখন নতুন যে রাষ্ট্রে সে যাচ্ছে সেই রাষ্ট্রে যাওয়ার পরে দেখে যে নাগরিকত্ব দেবে এমনটা নয়, সে যে সৎ চরিত্রের মানুষ এই প্রমাণটা কিন্তু তাকেই দিতে হবে। 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্তটা হচ্ছে আবেদনকারী যে রাষ্ট্রের নাগরিক হতে চান সেই রাষ্ট্রের যে সমস্ত স্বীকৃতি ভাষাগুলো রয়েছে সেই স্বীকৃত ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষায় তাকে পারদর্শী হতে হবে। ভারতের নাগরিক হতে গেলে আবেদনকারীকে ভারতীয় যে সংবিধান যে 22টা ভাষাকে স্বীকৃতি দান করেছে, এই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তাকে জানতে হবে। এবং চতুর্থ যে বিষয়টা দরকার সেটা হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিকের ক্ষেত্রে নাগরিকতার পরিবর্তন ঘটে। স্বভাবতই আবেদনকারীকে তার আগের রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করতে হয় এবং নতুন রাষ্ট্রের প্রতি স্থায়ী আনুগত্যের অঙ্গীকার দিতে হয়। আমরা জানি যে যখন কোনো একটা রাষ্ট্রের নাগরিক বলে গণ্য হবে সেই নাগরিককে ওই রাষ্ট্রের আনুগত্য স্বীকার করতে হয়। এখন একটা ব্যক্তি সে আগে একটা রাষ্ট্রের নাগরিক ছিল, আবার সে
নতুন করে একটা রাষ্ট্রের কাছে নাগরিকতার আবেদন করছে, মানে সে কিন্তু একই সঙ্গে দুটো দেশের নাগরিক হতে পারে না। তাই আগের রাষ্ট্রের নাগরিকত্ব তার যে সে যে খারিজ করেছে বা আ- আগের যে নাগরিক, আগের যে দেশের সে নাগরিক ছিল সেই নাগরিকতা সে যে ত্যাগ করছে এটা তাকে দেখাতে হবে, এবং নতুন করে সে নাগরিকত্বের আইনটা পাস করতে, মানে তবে নতুন করে নতুন দেশে সে নাগরিকত্বের আইনটা পাবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবে। এইভাবেই কিন্তু আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টারকে তাদের মতো করেই ছোট ছোট করে আলোচনা করে যাব। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো ছাত্রছাত্রীরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।